পোল্যান্ডের এক কর্দমাক্ত মাঠে ৩০,০০০ ইস্পাত বর্মধারী যোদ্ধা দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে সেই দিগন্তের দিকে যেখান থেকে কালো ধোঁয়া আকাশকে রক্তাক্ত করতে শুরু করেছে। এটি লিগনিৎজার যুদ্ধের সেই মুহূর্ত যা পশ্চিমা সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে। তারা একটি মহাদেশের শেষ প্রতিরক্ষা বলায়, যারা এখনও বিশ্বাস করে যে তাদের ভারী বর্ম আর পাথরের গির্জাগুলো অপরাজেয়। তাদের পেছনে রয়েছে ইউরোপের হৃৎপিণ্ড, জার্মানি, ফ্রান্স এবং রোমের দিকে যাওয়ার রাস্তা। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে গভীর স্তেপ অঞ্চলের এক দুঃস্বপ্ন, এক সেনাবাহিনী যারা একটি শিকারী জীবের মতো একসাথে চলে এবং এক যান্ত্রিক নির্ভুলতার সাথে লড়াই করে, যা মানুষের চেয়েও বেশি দানবীয়। এরা হলো মঙ্গল, অ্যাপোকালিপসের অশ্বারোহী। তারা শুধু লুটপাট করতে আসেনি, এসেছে মুছে দিতে। এটি সেই দিনের গল্প যখন লাখ লাখ তীরের নিচে সূর্য ঢাকা পড়েছিল। সেই দিনের গল্প যখন একটি মাত্র কৌশলগত ফাঁদ পশ্চিমা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে বসেছিল। এই সমতলে যখন চাঁদ উঠবে, ততক্ষণে ইউরোপীয় বীরত্বের গৌরব ধুলোয় মিশে যাবে, আর পশ্চিমের ভাগ্যে ঝুলে থাকবে ৯টি বস্তা ভর্তি মানুষের কাটা অঙ্গের এক নৃশংস হিসাবের ওপর। মঙ্গল রণকৌশল। ১০০০ বছর ধরে লিগনিৎজার যুদ্ধকে সেই দিন হিসাবে স্মরণ করা হয় যখন ইউরোপ তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। এমন একটি মুহূর্ত যখন প্রাচ্যের উন্নত সামরিক যন্ত্রপাতির সাথে পশ্চিমের সামন্ততান্ত্রিক ঐতিহ্যের সংঘাত ঘটেছিল। ইউরোপের দোরগোড়ায় আসা সেই আতঙ্ককে বুঝতে হলে আমাদের তাকাতে হবে মঙ্গল জেনারেল সুবুতাইয়ের তুখোড় এবং নিষ্ঠুর মস্তিষ্কের দিকে। তিনি ছিলেন এক বিশাল পরিকল্পনার স্থপতি, এক সমন্বিত ত্রিমুখী আক্রমণ যার লক্ষ্য ছিল ইউরোপীয় প্রতিরোধকে চুরমার করে দেওয়া। যখন হোর্ডের মূল অংশ হাঙ্গেরির তৃণভূমিকে লক্ষ্য করে এগোচ্ছিল, তখন ২০,০০০ অশ্বারোহীর একটা ছোট ডাইভার্শনারি বাহিনীকে উত্তরে পোল্যান্ডে পাঠানো হয়। তাদের মিশন ছিল সহজ: জ্বালিয়ে দেওয়া, লুট করা এবং হাঙ্গেরির রাজাকে সাহায্য করতে পারে এমন যে কোনো বাহিনীকে নিষ্ক্রিয় করা। তারা ছিল একটি বিভ্রান্তি, কিন্তু প্রাণঘাতী কার্যকর এক কৌশল। ১২৪১ সালের হাড় কাঁপানো শীতে এই আক্রমণ শুরু হয়, যা রক্ষকদের সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলে। মঙ্গলরা যখন জমে যাওয়া নদীগুলো পার হচ্ছিল, যে নদীগুলো বাধা হওয়ার কথা ছিল, তখন মনস্তাত্ত্বিক আঘাতটি ছিল তাৎক্ষণিক। ফেব্রুয়ারিতে সান্ডোনিয়েজ পতন হয় এবং বাম রবিবারের মধ্যে রাজধানী ক্রাকোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বনাঞ্চল এবং গ্রামগুলোর মধ্য দিয়ে আতঙ্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পোল্যান্ডের মানুষের কাছে মনে হচ্ছিল যেন পৃথিবী নিজেই অশ্বারোহীদের এক অপ্রতিরোধ্য অন্ধকার জোয়ারের নিচে তলিয়ে যাচ্ছে। এই বিশৃঙ্খলার মধ্যে একজন মানুষ ইউরোপের সমন্বিত প্রতিরক্ষার সেরা আশা হিসেবে আবির্ভূত হন: সাইলিশিয়ার ডিউক হেনরি দ্য পায়াস। হেনরি ছিলেন এক বিশাল উচ্চাকাঙ্ক্ষী মানুষ, যিনি একীভূত পোলিশ রাজমুকুটের স্বপ্ন দেখতেন। কিন্তু সেই স্বপ্ন এখন টিকে থাকার কর্তব্যের নিচে ঢাকা পড়ে গেছে। তিনি লিগনিৎজার সুরক্ষিত শহরে পিছিয়ে আসেন এবং নাগালের মধ্যে থাকা প্রতিটি নাইট, অভিজাত এবং ভাড়াকে যোদ্ধার কাছে সাহায্যের জন্য মরিয়া ডাক পাঠান। তিনি জানতেন তিনি একা এই ঝড় মোকাবিলা করতে পারবেন না। যে কোয়ালিশনটি সেখানে জড়ো হয়েছিল তা ছিল মধ্যযুগীয় বিশ্বের এক সংমিশ্রণ। হেনরির নিজস্ব অভিজাত সাইলিশিয়ান নাইটদের সাথে যোগ দিয়েছিল পোড়া খাওয়া ভাড়াটে সৈন্য, মোরাভিয়ান সৈন্য এবং গোল্ডবার্গের বাভারিয়ান স্বর্ণ খনি শ্রমিকদের একটি দল। গুরুত্বপূর্ণভাবে সেখানে সামরিক অর্ডারগুলো এসেছিল: টেম্পলার এবং টিউটানিক নাইট। তারা ছিল খ্রিস্ট ধর্মের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা, যারা তাদের ভারী বর্ম এবং ঈশ্বরের ওপর আত্মবিশ্বাসী ছিল। সব মিলিয়ে তারা প্রায় ৩০,০০০ পুরুষের এক বাহিনী, সামন্ততান্ত্রিক শক্তির এক জাঁকজমকপূর্ণ কিন্তু ভঙ্গুর প্রদর্শন। মঙ্গল কমান্ডার বাইদার এবং কাদান হেনরির অবস্থা সম্পর্কে পুরোপুরি অবগত ছিল। তাদের বিশাল গুপ্তচর নেটওয়ার্ক তাদের জানিয়েছিল যে বোহেমিয়ার রাজা ওয়েনসেসলাস ৫০,০০০ সৈন্য নিয়ে হেনরির সাহায্যে এগিয়ে আসছেন, যারা আর মাত্র ২ দিনের দূরত্বে। মঙ্গলরা দীর্ঘ অবরোধের ঝুঁকি নিতে পারল না। তাদের এখনই আঘাত করতে হবে। তারা এই যুদ্ধকে সম্মানের লড়াই হিসেবে নয়, বরং একটি শিকার হিসেবে দেখছিল, যেখানে শিকারকে ঘিরে ফেলে হত্যা করতে হবে।
1241 সালের 9 এপ্রিল সকালে লিগনিৎজার ভারী ফটকগুলো খুলে যায় এবং ডিউক হেনরি তার বাহিনী নিয়ে তীব্র শীতের মধ্যে বেরিয়ে আসেন। সেন্ট মেরি চার্চের চূড়া থেকে একটি বড় পাথর খসে পড়ে তার মাথার খুব কাছ দিয়ে কাদায় আছড়ে পড়ে। তার সৈন্যরা আতঙ্কে ক্রুশ চিহ্ন আঁকে। পাথর পড়ার এই অশুভ লক্ষণটি তাদের ওপর একটি শীতল পর্দার মতো ঝুলে থাকে। তবে হেনরি ফিরে যেতে অস্বীকার করেন এবং তার বাহিনী নিয়ে ওয়ালস্ট্যাট সমতলের দিকে এগিয়ে যান। তিনি জানতেন না তিনি একটি সুপরিকল্পিত মৃত্যু ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। কৌশলগত ফাঁদ। হেনরি প্রথম ঢেউ হিসেবে স্বর্ণখনি শ্রমিকদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। শ্রমিকরা গর্জনের সাথে মঙ্গল লাইনে আঘাত হানে, কিন্তু সেই আঘাত ছিল অন্তঃসারশূন্য। মঙ্গলরা কুয়াশার মতো মিলিয়ে যায়। তারা তাদের ঘোড়াগুলোকে পেছনে সরিয়ে নিতে নিতে অত্যন্ত নির্ভুলতার সাথে তীর ছুঁড়তে থাকে। এক উঁচু পাহাড় থেকে বাইদার সংকেত পতাকার মাধ্যমে এই গতিবিধি লক্ষ্য করছিলেন। তিনি ছিলেন এক নিঃশব্দ পরিচালক, যিনি তার অশ্বারোহীদের ফেইন্ড রিট্রিট বা মিথ্যা পলায়নের দিকে পরিচালিত করছিলেন, যা মঙ্গলদের যুদ্ধের সবথেকে পুরনো এবং কার্যকর কৌশল। ইউরোপীয় নাইটরা শত্রুদের পালিয়ে যেতে দেখে সেটিকে কাপুরুষতা বলে মনে করে এবং তাদের ভারী অশ্বারোহী বাহিনীকে ছেড়ে দেয়। টেম্পলার এবং হসপিটালের নাইটরা বজ্র গর্জনে আক্রমণ শুরু করে। তারা ভেবেছিল তারা মঙ্গলদের কেন্দ্র ভেঙে ফেলেছে। তারা জানত না যে তাদের পদাতিক বাহিনী থেকে মাইল মাইল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্গন্ধময় বাতাস। তারা যখন সমতলের গভীরে চলে গেল, মঙ্গল অশ্বারোহীরা তাদের ক্লান্ত করে তোলার খেলা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ পৃথিবী অদৃশ্য হয়ে গেল। ড্রাগনের আকৃতির মঙ্গল ব্যানারগুলো থেকে এক ঘন এবং তীব্র দুর্গন্ধযুক্ত ধোঁয়া রণক্ষেত্রে ছড়িয়ে পড়তে শুরু করল। ইতিহাসবিদরা একে দুর্গন্ধময় বাতাস হিসেবে বর্ণনা করেছেন। এটি ছিল একটি কৌশলগত পর্দা, যেখানে সম্ভবত চীনা প্রযুক্তির দাহ্য বস্তু ব্যবহার করা হয়েছিল খ্রিস্টান বাহিনীকে অন্ধ এবং বিভ্রান্ত করার জন্য। ধোঁয়া সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। নাইটরা নিজেদের এক সাদা শূন্যতার মধ্যে খুঁজে পেল, যেখানে অন্ধকারের মধ্যে থেকে শুধু মঙ্গল ধনুকের টঙ্কারের শব্দ শোনা যাচ্ছিল। তারা একা হয়ে পড়েছিল। তাদের ভারী বর্ম এখন তাদের জন্য একটি খাঁচায় পরিণত হয়েছে। ধোঁয়া যখন পরিষ্কার হলো, তখন সেই দুঃস্বপ্ন প্রকাশিত হলো। মঙ্গল অশ্বারোহীরা তাদের ঘিরে ফেলে আগুনের ঢেউয়ের মতো ক্রমাগত তীর ছুটছিল। তারা নাইটদের বর্ম পরা বুকে নয়, বরং ঘোড়াগুলোর বর্মহীন পেটে এবং চোখে লক্ষ্য করে তীর ছুটছিল। ঘোড়াগুলো যখন লুটিয়ে পড়তে শুরু করল, গর্বিত নাইটরা কাদায় পড়ে অসহায় হয়ে গেল। এই বিশৃঙ্খলার মধ্যে মঙ্গল বাহিনীর এক অশ্বারোহী পোলিশ ভাষায় চিৎকার করে একটি প্রতারণামূলক আদেশ দিল, পালাও, পালাও। এই মনস্তাত্ত্বিক যুদ্ধে পুরো বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হেনরির ভাই মিচকো ভেবেছিলেন যুদ্ধ হেরে গেছে এবং তিনি তার সৈন্যদের নিয়ে পালিয়ে যান, যা সেনাবাহিনীর 1/3। হেনরি এই মরুভূমি সদৃশ অবস্থা দেখে মরিয়া হয়ে উঠলেন। শেষবারের মতো তিনি তার ব্যক্তিগত রিজার্ভ বাহিনী নিয়ে মঙ্গল হোর্ডের হৃৎপিণ্ডে ঝাঁপিয়ে পড়লেন। তিনি প্রাণপণে লড়াই করেছিলেন, কিন্তু মঙ্গলরা একটি একক জীবের মতো নড়াচড়া করছিল। ডিউক 3 বার ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন এবং প্রতিবার তার দেহরক্ষীরা তাকে আবার জিনে তুলে দিয়েছিল, কিন্তু চতুর্থবার তিনি একা হয়ে পড়েন। শেষ পর্যন্ত তাকে ঘিরে ফেলা হয় এবং তার মাথা কেটে নেওয়া হয়। সেই মাথাটি ট্রফি হিসেবে একটি বর্ষার মাথায় গেঁথে লিগনিৎজার দেয়ালের সামনে প্রদর্শন করা হয়। নৃশংস পরিণাম। এরপরে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, তা ছিল একটি সভ্যতার চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ। ইউরোপীয় সেনাবাহিনী কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মঙ্গলরা তাদের নৃশংস রীতি পালন করল। মৃতের সংখ্যা গণনা করতে প্রতিটি মৃত খ্রিস্টান যোদ্ধার একটি করে কান কেটে নেওয়া হল, যার ফলে 9টি বড় বস্তু কান দিয়ে পূর্ণ হয়েছিল। হেনরির দেহটি নগ্ন এবং মাথাহীন অবস্থায় পড়েছিল। তার স্ত্রী আন্না অফ বোহেমিয়া একটি বিশেষ শারীরিক চিহ্নের মাধ্যমে তাকে শনাক্ত করেন। ডিউকের বাম পায়ে 6টি আঙুল ছিল। 1832 সালে যখন তার সমাধি খোলা হয়, তখনও এই 6টি আঙুলের কঙ্কাল এবং মাথাহীন কঙ্কালটি খুঁজে পাওয়া যায়, যা এই ইতিহাসের সত্যতা নিশ্চিত করে। প্রস্থান। লিগনিৎজার বিজয় ছিল
নিরঙ্কুশও মঙ্গলরা আটলান্টিকের দিকে তাদের যাত্রা চালিয়ে যায়নি। দূরবর্তী কারাকোরামে গ্রেট খানের মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছালে তারা উত্তরাধিকার সংকট মেটাতে স্টেপ অঞ্চলে ফিরে যায়। ইউরোপ যা নিজেকে বাঁচানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল, হাজার মাইল দূরে এক রাজনৈতিক মোড় পরিবর্তনের কারণে বেঁচে যায়। মঙ্গলরা চলে গেল, কিন্তু রেখে গেল আতঙ্কিত এক মহাদেশ এবং একটি সামরিক শিক্ষা, গতিশীলতা, শৃঙ্খলা এবং প্রযুক্তি দিয়ে সামন্ততান্ত্রিক নাইটদের স্থবির শক্তিকেও জয় করা সম্ভব। ডিউক হেনরি যুদ্ধে পরাজিত হলেও তার আত্মত্যাগ তাকে এক শহীদের মর্যাদায় উন্নীত করে। লিগনিৎজা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল সংখ্যার খেলা নয়, বরং এটি বিভিন্ন পৃথিবীর সংঘাতের গল্প। এটি ছিল সেই দিন যখন ইউরোপ শিখেছিল যে পৃথিবী তাদের কল্পনার চেয়েও অনেক বড় এবং বিপজ্জনক। পোল্যান্ডের এক সমতলে ৩০,০০০ মানুষের রক্ত দিয়ে লেখা এক চরম শিক্ষা। এরকম ভিডিও আপনাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি এমন চ্যানেল বানাতে চাইলে বা এমন ভিডিও তৈরি করা শিখতে চাইলে কমেন্ট করুন।